হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের মেন্টর পল্লবী দাস চলে এসেছি অ্যানথ্রোপোলজির একটু অন্যরকম একটা সেশন নিয়ে। এই যে যারা WBCS অ্যাসপিরেন্টস A B গ্রুপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে একটা আলাদা চিন্তা কাজ করে যে অপশনাল পেপার কী নেবে। তো যারা বিগিনার্স তারা অনেকেই শুনেছে যে অ্যানথ্রোপোলজি বেশ একটা স্কোরিং সাবজেক্ট, কিন্তু সেটা নেওয়া ঠিক হবে কি না, সায়েন্স ছাড়াও অন্যান্য ব্যাকগ্রাউন্ডের জন্য, সেই নিয়ে একটা চিন্তা থেকে যায়। অথবা যারা দেখা যায় যে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে শুরু করেছে কিন্তু ঠিক কিভাবে এগোবে সেই জায়গাটা দেখা যায় যে কোথাও না কোথাও গিয়ে সমস্যা তৈরি হচ্ছে, বা ঠিক প্রপার স্ট্র্যাটেজিটা ফলো করা যাচ্ছে না, যার জন্য হয়তো সাকসেসটা একটু ডিলেড হয়ে যাচ্ছে। কারণ এই অপশনাল সিলেক্ট করা এবং স্ট্র্যাটেজিক্যালি এগোনো, এই দুটোই কিন্তু কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্রিলিমস মেন্সের সঙ্গে অপশনাল, যেটা তোমাদের স্কোরকে অনেকটা বেটার করতে সাহায্য করে, তবেই দেখা যায় যে ইন্টারভিউয়ের যে দরজা, তার চাবিকাঠিটা কিন্তু তাহলে আমরা বলতে পারি এই অপশনাল পেপারের কাছেও অনেকটা ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং সেশন নিয়ে আজকে আমরা চলে এসেছি, যেখানে আমরা দেখব এই অ্যানথ্রোপোলজির ইম্পর্টেন্স আমরা কি পাচ্ছি, কেন এই পেপারটাকে তোমরা অপশনাল পেপার হিসেবে সিলেক্ট করবে, এটাকে স্কোরিং কেন বলা হচ্ছে, এটাকে মিথ নাকি সত্যি স্কোরিং হিসেবে তোমরা এটাকে কনসিডার করতে পারো, সিলেবাস কি কি আছে, কিভাবে প্রিপেয়ার করলে সহজভাবে বোঝা, কনসেপ্ট তৈরি করা এবং মনে রেখে পরীক্ষায় প্রেজেন্টেশনের জন্য তোমাদের জন্য সুবিধা হতে পারে, এবং যারা একদমই এই সাবজেক্টটার ব্যাপারে জানে না, এখনও ডিসাইডিং মোডে যে এই সাবজেক্টটা নিয়েই পরবর্তী সময় এগোবে কিনা অপশনাল পেপার হিসেবে, তাদের জন্য আশা করি একটা সুবিধা হতে চলেছে। তাহলে যারা অলরেডি শুরু করেছে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করা, সেটা তো একরকম ব্যাপার হলো, কিন্তু যারা একদম জানে না, যে ডিসাইডিং মোডে রয়েছে কোন অপশনাল পেপারটা নেব, কিন্তু শুনেছে যে অ্যানথ্রোপোলজিটা নিলে ভালো হতো, কিন্তু ঠিক কী বিষয়বস্তু আছে সেটা হয়তো জানা নেই, সেখানে আমরা তাহলে একটু বলে দিই যে এর বিষয়বস্তু কি আছে, আদেও কি ভয় পাওয়ার মতো নাকি ইন্টারেস্টিং। তাহলে দেখো, এই যে আমরা শব্দটা ব্যবহার করছি অ্যানথ্রোপোলজি, এখানে অবশ্যই সায়েন্টিফিক্যালি স্টাডি করছি কার ব্যাপারে, মানুষের ব্যাপারে, কারণ অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ববিদ্যা, মানুষের ব্যাপারে অধ্যয়ন। সেখানে এই যে তোমরা ছোটোবেলা থেকে ধরো বরাবর আমরা সায়েন্সে কি পড়ে এসেছি, জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যে মানুষের অরিজিন কিভাবে হচ্ছে এবং তাদের বিবর্তন কিভাবে হচ্ছে, সেই একই জিনিস অ্যানথ্রোপোলজিও খুঁজছে, হিউম্যানের অরিজিন এবং ইভলিউশন। তার পাশাপাশি বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাসপেক্ট যেমন রয়েছে অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে, মানুষের কি শুধুমাত্র জৈবিক সত্তা নিয়ে জীবন চলছে নয়, কারণ মানুষ সামাজিক প্রাণী, তার সামাজিক সত্তাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই উই আর ডিসকাসিং হিয়ার অ্যাবাউট সোসাইটি, মানুষের ভাষা এবং বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সমাজ, সংস্কৃতি, ভাষা, নানা রকম বৈচিত্র্য যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সেগুলো সবটাই কিন্তু এই সাবজেক্টের অন্তর্গত। তো সেখানে এই যে শব্দটা আমরা ব্যবহার করছি, সেটা আসছে কি দুটো শব্দের সমন্বয়। অ্যানথ্রোপোজ মানে হচ্ছে হিউম্যান, লোগোজ মানে হচ্ছে স্টাডি বা নলেজ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যানথ্রোপোলজি। তাহলে দেখো, এই অ্যানথ্রোপোলজি কি করছে, একটা হোলিস্টিক সায়েন্সও আমরা এটাকে বলে থাকি। এই যে বললাম যে ডুয়ালিটি নিয়ে এটা কাজ করছে, একটা হচ্ছে মানুষের বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে সাংস্কৃতিক অ্যাসপেক্ট নিয়ে কাজ করছে, এবং সমাজ সংস্কৃতিতে প্রতিনিয়ত কি ঘটছে সেটাকে কিসের ভিত্তিতে পড়ছে, বিভিন্ন সময় এবং বিভিন্ন জায়গার ভিত্তিতে এটাকে দেখছে। তাতে কি হচ্ছে, আমরা হিউম্যানের
পাস্ট নিয়েও যেমন আলোচনা করছি, তার সঙ্গে প্রেজেন্ট বা বর্তমান সময় এটাকেও কম্পেয়ার করছি। তাহলে এটা একটা কম্পারেটিভ ওয়ে অফ অ্যাপ্রোচ টু স্টাডি হিউম্যান, সেটাও আমরা বলতে পারি। কিন্তু কেন এটাকে হোলিস্টিক স্টাডি অফ হিউম্যান বলা হচ্ছে, সেটার উত্তর আমরা পাবো আমরা যখন চলে যাব এর সিলেবাসে। পেপার 1 আর পেপার 2 এই দুটো পেপার তোমাদেরকে ফেস করতে হচ্ছে, বোথ ফর 200 মার্কস। তার মানে টোটাল কত দাঁড়াচ্ছে, 400 মার্কস তোমাদেরকে ফেস করতে হচ্ছে এই অপশনাল পেপারটাকে রেডি করে পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে দেখো কি করতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলোতে একটু বেশি নজর দিতে হবে, কিভাবে এগোলে পরে জিনিসটা ইন্টারেস্টিং লাগবে, যাদের ভয় হচ্ছে শুরু করার ক্ষেত্রে তারা ভয় কাটিয়ে উঠে কিভাবে আনন্দ সহকারে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে, সেটা আমরা এবার একটু দেখি। তাহলে প্রথমেই তোমাদেরকে জানতে হচ্ছে অ্যানথ্রোপোলজির প্রথম চ্যাপ্টার, যেখানে তার স্কোপ, ব্রাঞ্চেস এবং রিলেভেন্স পড়ানো হচ্ছে। অর্থাৎ এটার যে 4টে বাহু বা 4টে ভাগ আমরা বলতে পারি, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি এবং তার পাশাপাশি লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। তাহলে এই 4টে দিক আমাদের সিলেবাসে কভার করছে। তার মধ্যে আমরা বলতে পারি ম্যাক্সিমামটাই কভার করছে বায়োলজিক্যাল এবং সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি। কিছু পোর্শন থাকছে আমাদের আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি এবং যৎসামান্য লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। এই যে বললাম যে আমাদের যে সিলেবাসটা তার মধ্যে বায়োলজিক্যাল এবং কালচারাল পার্ট আমরা বেশি দেখতে পাচ্ছি। কেন বেশি দেখতে পাচ্ছি? কারণ যদি দেখি, এই যে অনেকে বলে যে ম্যাডাম শুনেছি এখানে জেনেটিক্স পড়তে হচ্ছে, ব্লাড গ্রুপ পড়তে হচ্ছে, অনেক কঠিন কিছু রয়েছে বলে মনে হচ্ছে। সেরকম কঠিন কিছুই কিন্তু এখানে নেই। তাহলে দেখো, যদি বায়োলজিক্যাল যে চ্যাপ্টারগুলো এখানে আছে প্রথমে একটু দেখে নিই। এই যে ঠিক ক্লাস 10-এ যে পড়ে এসেছো, হিউম্যান অরিজিন, ইভলিউশন কিভাবে হচ্ছে, ইভলিউশনের থিওরিগুলো, অর্থাৎ ল্যামার্কিজম, ডারউইনিজম, ল্যামার্কিজম এবং ডারউইনিজমের যে ক্রিটিসিজম, তার পাশাপাশি কিভাবে মডার্ন সিন্থেটিক থিওরি ল্যামার্কিজম এবং ডারউইনিজমের যে খামতিগুলো ছিল সেগুলোকে পূরণ করে ফেললো। তার পাশাপাশি বিভিন্ন ফসিল ম্যান, যেমন ধরো নাম তোমরা শুনেছ অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে ড্রায়োপিথেকাস, অথবা বলা যেতে পারে নিয়ান্ডারথাল ম্যান। এই যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে মানুষের ইভলিউশনের ক্ষেত্রে, তাদের ব্যাপারে বিভিন্ন পর্যালোচনা, যে ফাইলোজেনেটিক পজিশন অর্থাৎ বিবর্তনের কোন পর্যায়ে তারা ছিল, আমাদেরই তো এরা অ্যানসেস্টার। তাহলে এদের সঙ্গে আমাদের কি ধরনের মিল, কি ধরনের অমিল পাওয়া গিয়েছে, কোথায় এদের ফসিলসের অবশেষগুলো পাওয়া গিয়েছে। তারপরে যেটাকে বলা হয় ইপক অফ ম্যান বা প্লিস্টোসিন ইপক, হার্শ ক্লাইমেট হওয়ার সত্ত্বেও কিভাবে মানুষের বিবর্তন এই সময় ঘটলো, মানুষ কিভাবে এই প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নিতে পারলো। বহু প্রজাতি তো দেখা গেল যে এই সময় বিলুপ্ত হয়ে গেল, তাহলে মানুষ কিভাবে এই সময় এক্সিস্ট করে গেল, কিভাবে সে নিজের চারিপার্শ্বকে কাজে লাগিয়ে, ইকোলজিকে কাজে লাগিয়ে বেঁচে থাকার জন্য উপযুক্ত সব কিছুর যোগান পেল এবং সংস্কৃতিকে নিজের মতো করে মোল্ড করল। তার পাশাপাশি আবার যদি দেখি, এই চ্যাপ্টারটাও বেশ ইন্টারেস্টিং পেপার 1-এর ক্ষেত্রে, যেমন প্রাইমেট। প্রাইমেট কি? একটা বর্গ বা অর্ডার, কাদের মধ্যে আসছে? মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে। তাহলে এই প্রাইমেট বর্গ কি করছে? আমরা অর্থাৎ হিউম্যান এদের মধ্যে আছি।
যেখানে দেখা যাচ্ছে ট্রি শ্রিউ বা গেছো ছুঁচো অর্থাৎ ছোট ক্ষুদ্র আকৃতির একটা প্রাণী থেকে শুরু করে মানুষ সবাই এই প্রাইমেট ক্যাটাগরির মধ্যে আসছে। তাহলে মানুষ এই অ্যানিম্যাল কিংডমে সবথেকে টপ হায়ারার্কিতে কি করে পৌঁছলো, কোন কোন পরিবর্তনের কারণে বা কোন কোন বায়োলজিক্যাল চেঞ্জেস, যেগুলোকে আমরা বলছি স্কেলিটাল চেঞ্জেস, এবং তার পাশাপাশি এই যে একটু আগে বলছিলাম কালচারকে সে মোল্ড করে নিল, তাহলে কালচারাল চেঞ্জেস, এই দুটো জিনিস সবসময় সাইমালটেনিয়াসলি চলছে মানুষের ক্ষেত্রে। তো এই দুটো জিনিস মিলিয়ে কিভাবে সে অ্যানিম্যাল কিংডমের টপ হায়ারার্কিতে পৌঁছলো এবং মানুষ বাইপেডাল প্রাইমেটে পরিণত হলো, অর্থাৎ দ্বিপদ গমন শিখল, এই জিনিসগুলো আমরা এখানে কভার করছি। কি লাগছে তো ইন্টারেস্টিং? আবার দেখো, যদি আমরা দেখি আর কি কি পড়ছো বায়োলজিক্যাল অ্যাসপেক্টে, রেস, যেখানে আমরা কি পড়ছি হিউম্যান ভ্যারিয়েশন বা প্রকরণ আমরা বলতে পারি। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা যদি মানুষকে দেখি, কি দেখতে পাই? নানা বর্ণের, নানা হাইটের, কারো চোখের কালার আই কালার আমরা ডিফারেন্ট দেখতে পাই, হেয়ার কালার ডিফারেন্ট দেখতে পাই, হেয়ার টেক্সচার ডিফারেন্ট দেখতে পাই, তাই তো? তো এই যে আলাদা আলাদা ধরন, আলাদা আলাদা প্রকার আমরা কেন দেখতে পাচ্ছি, তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা কি পড়লে পাচ্ছি? এই রেস চ্যাপ্টারটা পড়লে পাচ্ছি। এখানে যেমন আমরা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাচ্ছি যে কেন মানুষের এত প্রকার আকৃতি দেখা যাচ্ছে, তেমনি সমাজে রেসিজম অর্থাৎ এই যে বর্ণ বিভেদ নিয়ে বর্ণ বিদ্বেষ ব্যাপারটা এলো, সেটা কতটা রিলেভেন্ট সমাজের ক্ষেত্রে, কিভাবে তার ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধুমাত্র ওয়ার্ল্ড অ্যাসপেক্টের ক্ষেত্রে আমরা রেস পড়ছি তা না, ভারতবর্ষের ক্ষেত্রে ইন্ডিয়ান পপুলেশনকে বেশ কিছু অ্যানথ্রোপোলজিস্ট বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছেন, যার মধ্যে আমরা বলতে পারি নাম পাই রিসলে, গুহ এবং এস সরকার। তো এনারা যে ক্লাসিফিকেশনগুলো দিয়েছিলেন, সেই ক্লাসিফিকেশনগুলো কি হয় পরবর্তী সময় সমালোচিত হয়, কিন্তু এস সরকারের যে ক্লাসিফিকেশন সেটা আর ফার্দার আমরা দেখি না সমালোচিত হতে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই রেস চ্যাপ্টার পড়তে গেলে যেমন রেস কনসেপ্ট বা রেস ফরমেশন, রেশিয়াল ট্রেট কেন আসছে সেটা ইম্পর্টেন্ট, তার পাশাপাশি রেশিয়াল গ্রুপ কি কি রয়েছে এবং কারা এই গ্রুপগুলো ইন্ডিয়ান অ্যাসপেক্টে তৈরি করে দিয়েছেন এবং কি কি ভিত্তিতে, কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে ওয়ার্ল্ডের অ্যাসপেক্টে রেশিয়াল ক্যাটাগরিকে ভাগ করে নেওয়া হয়, মঙ্গোলয়েড, ককেসয়েড, নিগ্রয়েড, এই ব্যাপারগুলো আমরা এই চ্যাপ্টার থেকে পাচ্ছি। তেমনই আবার রয়েছে দেখো বৃদ্ধি এবং বিকাশ, হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যাকে আমরা বলছি। একদম বলা যেতে পারে যে মানুষের এমব্রায়ো স্টেজ থেকে শুরু করে তার সেনেসেন্স অবধি অর্থাৎ বার্ধক্য অবধি যে বিভিন্ন পরিবর্তন, শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, সেই বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। এই গ্রোথ ব্যাপারটাকে স্টাডি করার জন্য সায়েন্টিস্টরা কী কী মেথোডোলজি অবলম্বন করেছেন সেগুলো আমরা এখান থেকে জানতে পারছি। এবং তার পাশাপাশি শুধুমাত্র শারীরিক বৃদ্ধি তো যথেষ্ট নয়, আমাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা বিকাশও প্রয়োজন। তাই সেই বিকাশ প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে ঘটছে সাইমালটেনিয়াসলি সবটাই আমরা এখান থেকে জানতে পারছি। তার পাশাপাশি আবার দেখো এই যে জেনেটিক্স, যেই চ্যাপ্টারটা নিয়ে অনেকের ভয় কাজ করে যে কত কিছু এখানে পড়তে হবে, কত কঠিন কিছুই না আছে, তা কিন্তু নয়। জেনেটিক্স বলতে আমরা কি বুঝি, ইনহেরিটেন্স প্যাটার্ন কি, অর্থাৎ পেরেন্টসের থেকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স ট্রেটস সেগুলো কিভাবে পাস অন হচ্ছে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে অর্থাৎ অফস্প্রিংয়ের ক্ষেত্রে, সেগুলো। হিউম্যান জেনেটিক্স তার অ্যাপ্লিকেশন কি কি পদ্ধতি রয়েছে এটাকে স্টাডি করার,
এবং তার পাশাপাশি ব্লাড গ্রুপ, হিউম্যান ব্লাডের ব্যাপারে তোমরা আগেও পড়েছো, সেই একই জিনিস আবার এখানেও রয়েছে। জেনেটিক কাউন্সেলিং কিভাবে হয়, কি তার উপকারিতা, এবং দেখা যেতে পারে যে পেডিগ্রি অ্যানালাইসিস, ঠিক আছে, এই নামটাও হয়তো অনেকে শুনেছো। অর্থাৎ দেখা যেতে পারে জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্ধারণ করা যায় বিভিন্ন রোগ যেগুলো একজন অফস্প্রিংয়ের মধ্যে দেখা যাচ্ছে, সেগুলো আগে থেকে নির্ণয় করা যাচ্ছে কিনা যে কাদের ক্ষেত্রে, কোন পেরেন্টসের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে কোন ধরনের ডিজিজ বা কোন ধরনের বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে পাস অন করার। অর্থাৎ জেনেটিক কাউন্সিলররা এই বিষয়ে পেরেন্টসদেরকে সতর্ক করতে পারেন। তো সেই পেডিগ্রি অ্যানালাইসিস প্যাটার্নগুলো বোঝা, যে অটোজোমাল ডিসঅর্ডারগুলো কীভাবে পাস অন হতে পারে বা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারগুলো কীভাবে পাস অন হতে পারে, সেই বিষয়ে আমরা এখান থেকে জানছি। আরও কিছু টুকটাক বিষয়, যেমন ধরো ফরেনসিক অ্যানথ্রোপোলজি, যেখানে আমরা দেখব যে হাত এবং এই যে আঙুলের ছাপ আমরা যাকে বলছি, সেটা কিভাবে ক্রিমিনাল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সাহায্য করছে। ভিজুয়াল অ্যানথ্রোপোলজি, অর্থাৎ মিডিয়ার কি ভূমিকা মানুষের জীবনে। অ্যানথ্রোপোলজি অফ জেন্ডার, যেটা বর্তমান সময়ের একটা উল্লেখযোগ্য টপিক, এবং এখানে বেশ কিছু চ্যাপ্টার্স আমরা পাবো যেগুলো তোমরা জিএস পেপারের সঙ্গে দেখতে পাবে ওভারল্যাপিং, তাই তো। যেমন জেনেটিক্সের কিছু পার্টের মধ্যে মেন্ডেলিজম তোমরা ওভারল্যাপিং পার্ট হিসেবে পাচ্ছ, এমনকি আমরা যখন সোশ্যাল কালচারাল পার্ট দেখব সেখানেও তোমরা দেখবে এরকম একটা দুটো আমরা ওভারল্যাপিং চ্যাপ্টার্স পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে বলছিলাম মানুষ সামাজিক প্রাণী বা সমাজবদ্ধ জীব, তাই জন্য আমরা অ্যানথ্রোপোলজিতে বায়োলজিক্যাল অ্যাসপেক্টের পাশাপাশি মানুষের সামাজিক অ্যাসপেক্টটাকেও দেখছি। তাই জন্যই আমাদেরকে জানতে হচ্ছে মানুষের সমাজ, তার প্রকৃতি কী রকম, সমাজ বলতে কি বোঝায়, সামাজিক গঠন কিভাবে তৈরি হচ্ছে, যেই জিনিসগুলো, এই যে বিবাহ, পরিবার, আত্মীয় পরিজন, এই জিনিসগুলো হয়তো অনেকেই এইভাবে চ্যাপ্টার হিসাবে বা বিভিন্ন হেডিংস সাব হেডিংসের আন্ডারে পড়নি, কিন্তু আমরা জানি যে এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই জিনিসগুলোই বা এই প্রথাগুলোই শুধুমাত্র ভারতীয় সমাজ কেন, বিশ্বব্যাপী কীভাবে কি প্রকৃতিতে দেখা যাচ্ছে, কেন বিভিন্ন ধরনের প্রথা প্রচলিত ছিল মানব সমাজে, এবং তার থেকে বর্তমান সময়ের মধ্যে কি কি পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে, সেই কম্পারেটিভ স্ট্রাকচারটা আমরা এখান থেকে দেখব। তেমনি শুধুমাত্র বেসিক স্ট্রাকচার অফ সোসাইটি নয়, দেখো অর্থনীতি তোমরা আলাদা করে পড়ছো, কিন্তু ইকোনমিক অ্যানথ্রোপোলজি বা অর্থনৈতিক নৃবিজ্ঞান এখানে আছে। পলিটি তোমরা আলাদা করে পড়ছো, কিন্তু এখানে আবার আলাদা করে যাদেরকে আমরা বলছি প্রিলিটারেট সোসাইটি, তাদের সমাজে পলিটিক্যাল অ্যাসপেক্ট কেমন ছিল, পলিটিক্যাল অর্গানাইজেশন কেমন ছিল, সেটা এখানে আলোচনা করা হচ্ছে। তেমনই আমরা দেখতে পাবো যে অ্যানথ্রোপোলজিক্যাল থটস অ্যান্ড থিওরিজ, অর্থাৎ বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্টরা কীভাবে, সেটা ভারতীয় সমাজ বলি আমরা বা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে স্টাডি করে যে মডেলগুলো ক্রিয়েট করেছেন, যে কিভাবে সমাজের বিভিন্ন অ্যাসপেক্টকে আমরা পড়তে পারি, কিভাবে বিভিন্ন কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে, সেই উদাহরণ আমাদের কাছে রেখে গেছেন এবং সহজভাবে ব্যাখ্যা করে গেছেন। তার পাশাপাশি যেই জিনিসটা না আলোচনা করলেই নয়, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি ফিল্ড ওয়ার্ক। এটা আমরা বলতে পারি অ্যানথ্রোপোলজির একেবারে মেরুদণ্ড, কারণ এই যে এতক্ষণ বলছিলাম বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্টরা বিভিন্ন কাজ করেছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে স্টাডি করছেন, যেমন ধরো এখানে রয়েছে ট্রাইব এবং ট্রাইবাল কালচার, অর্থাৎ আদিবাসী কারা, বিভিন্ন আদিবাসী সমাজে মেটেরিয়াল কালচার কীরকম হতে পারে, তাদের জীবনযাপন কীরকম, তারা অর্থনৈতিকভাবে কি কি পদ্ধতির ওপর ডিপেন্ডেন্ট, কোন কোন অঞ্চলে তারা বসবাস করছেন, এবং
ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্ববর্তী সময় থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তী সময় তারা কী কী ধরনের সমস্যা ফেস করেছেন এবং ভারতীয় সংবিধানে তাদের এই সমস্যাগুলো সুরাহা হওয়ার জন্য কী কী সমাধান দেয়া রয়েছে, সবটার উত্তর আমরা এখান থেকে পাচ্ছি। এবং সেই উত্তরগুলো পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কারা? এই ফিল্ড রিসার্চ করেছেন যারা। তার জন্য আবার বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো অবলম্বন করে তারা কি করেছেন? একটা বদনাম, অর্থাৎ আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট, এই বদনাম ঘুচিয়ে তারা সরেজমিনে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে তাদের মাঝে থেকে র্যাপোর্ট বিল্ড আপ করে ডেটা কালেক্ট করেছেন, যার ফলস্বরূপ আমরা এই ইন্টারেস্টিং তথ্যগুলো এখন পেতে পারছি। এবং যদি আমরা দেখি পেপার 2-তে যদি একটু চলে আসি, পেপার 2-তে আমরা দেখছি ইন্ডিয়ান অ্যাসপেক্টের কথা চলে আসছে। ইন্ডিয়ান কাস্ট সিস্টেম, কাস্ট সিস্টেম বা বর্ণপ্রথা, এটা কে না জানে। তো এই যে বর্ণপ্রথার প্রচলন ভারতবর্ষে কিভাবে হলো এবং সময়ের সঙ্গে সঙ্গে এই বর্ণপ্রথার ডিক্লাইনেশন কিভাবে হলো সমাজে। ভিলেজ এবং ভিলেজ স্টাডিজ, গ্রাম, যেটা ভারতীয় সমাজের রুট আমরা বলতে পারি, সেই রুটের ক্ষেত্রে আমরা যত সময় গেছে সেই সময়ের সঙ্গে সঙ্গে কি কি পরিবর্তন দেখতে পেয়েছি। যে এই আরবানাইজেশনের দিকে চলে যাওয়া, কিভাবে কি কারণে গ্রামের মানুষ শহরে আসতে বাধ্য হচ্ছেন, কিন্তু এই আরবানাইজেশন হওয়ার আগে বা তারা বাধ্য হওয়ার আগে কি কি পর্যায়ে তাদের জীবনযাপন চলতো, সেই সমস্ত কিছু আমরা এখানে ভিলেজ এবং ভিলেজ স্টাডিজে দেখছি। গ্রাম বাংলা এবং সেখানে বিভিন্ন বসবাসের পদ্ধতি, রুজি রোজগারের পদ্ধতি সবটাই কিন্তু এখানে রয়েছে। তারপরে আসছে দেখো মেডিকেল অ্যানথ্রোপোলজি অ্যান্ড এথনোমেডিসিন। এবার মনে হতে পারে এবার কি চিকিৎসাবিদ্যাও এর মধ্যে? অবশ্যই। তার কারণ মেডিকেল অ্যানথ্রোপোলজি শুধুমাত্র মেডিকেল প্র্যাকটিশনার যারা তাদের মতো করে শুধুমাত্র চিকিৎসার পদ্ধতি খুঁজছেন তা নয়, বিভিন্ন কারণে, অর্থাৎ কোনো সাংস্কৃতিক কারণে বা বলা যেতে পারে কোনো ম্যাল প্র্যাকটিসের জন্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু এথনিক গ্রুপের ক্ষেত্রে রোগ সৃষ্টি হচ্ছে। তো এই বিভিন্ন কারণগুলো খুঁজে বার করা, এথনো মেডিসিন বা লোক ঔষধ যাকে আমরা বলি, সেই লোক ঔষধ যদি বর্তমান সময়েও ব্যবহার করা যেতে পারে তাহলে কি হয়? চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন আসে এবং বলা যেতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকটা খরচার দিক থেকেও সুরাহা পাওয়া যেতে পারে। তাহলে সেই কারণগুলো, কার্যকারণ এবং বিভিন্ন পুরনো ধারাগুলো খুঁজে বার করার চেষ্টা করছেন এই মেডিকেল অ্যানথ্রোপোলজিস্টরা এবং তারা প্রতিনিয়ত এই এথনো মেডিসিন নিয়েও কাজ করছেন। এদিকে যদি আমরা দেখি যে ট্রাইবাল যাদেরকে আমরা বলছি বা ট্রাইব যাদেরকে আমরা বলছি ভারতীয় পপুলেশনে প্রায় 8.6% জুড়ে যারা অবস্থান করছেন, এই ট্রাইবালরা বিভিন্ন কারণে অবহেলিত এবং লাঞ্ছিত হয়েছেন। তাহলে তারা অবহেলিত এবং লাঞ্ছিত হয়ে যখন চেয়েছেন নিজেদের দাবি কেড়ে নিতে, নিজেদের জায়গা আলাদা করে দাবি করেছেন যখন, তো সেই ক্ষেত্রে তাদের এই এথনিক মাইন্ডসেট, রিজিওনালিজম এবং ট্রাইবাল মুভমেন্ট, আই থিঙ্ক এগেন ইট ইজ ওভারল্যাপিং উইথ হিস্ট্রি। হিস্ট্রিতেও তোমরা পড়ছো এই ট্রাইবাল মুভমেন্টের কথা। আবার দেখো এখানে রয়েছে বিভিন্ন কনসেপচুয়াল টপিক যেটা একটা সভ্যতা বা সংস্কৃতিকে পড়তে গেলে, বুঝতে গেলে জানতে হচ্ছে। তো এই যে সিভিলাইজেশন বা সভ্যতা পড়ার ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হচ্ছে আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে কিভাবে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ধীরে ধীরে প্রসার ঘটল
এদের ধর্মীয় ব্যবস্থা কীরকম ছিল, আর্কিটেকচার কীরকম ছিল, ব্যবসা বাণিজ্য কীরকম ছিল, কিন্তু এত উন্নত সেই সময় সাপেক্ষে হওয়া সত্ত্বেও ডিক্লাইন্ড কেন হয়ে গেল, এই সমস্ত কিছুর উত্তর আমরা এই চ্যাপ্টার থেকে পাচ্ছি। অ্যান্ড লাস্টলি চলে আসছে ডেমোগ্রাফি এবং ইন্ডিয়ান ডেমোগ্রাফিক স্ট্রাকচার, মানে যে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো না জানলে একটা দেশ কিভাবে এগোচ্ছে, কতটা এগোচ্ছে, কি অবস্থায় রয়েছে সেই বিষয়ে আমরা জানতে পারবো না। তাহলে এই আমরা বলতে পারি ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট টপিক যেগুলো পেপার 1 এবং পেপার 2 থেকে আমাদেরকে কভার করতে হচ্ছে। এছাড়াও আর কিছু ছোটোখাটো টপিক থাকে যেগুলো আমরা সিলেবাস কমপ্লিট যখন করি তার সঙ্গে সঙ্গে ক্লাস ডিসকাশনের মধ্যে আলোচনা করি, ঠিক আছে? এবং এই জায়গাগুলো এতটাই ইম্পর্টেন্ট যে এটাকে বাদ দিয়ে কিন্তু আমরা অ্যানথ্রোপোলজির পেপার কমপ্লিট করার কথা ভাবতে পারি না। তাহলে তোমাদের এই যে WBCS এর ক্ষেত্রে এই টপিকগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ অপশনাল পেপারে তোমরা এই যে দেখা যাচ্ছে যে 200 + 200 400 মার্কস দুটো পেপার মিলিয়ে কভার করতে চলেছ। তার পাশাপাশি কিছু দেখলাম আমরা ওভারল্যাপিং টপিক, সেগুলো তাহলে তোমাদের পড়তে, বুঝতে, মনে রাখতে আরও সাহায্য হচ্ছে। এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সেখানেও কিন্তু এই অপশনাল পেপার বাদ পড়ছে না। তাহলে কনসেপচুয়াল ক্লিয়ারেন্স ইজ very mandatory while you are covering optional papers for your exam. তাহলে অ্যানথ্রোপোলজি তোমাদের মধ্যে কি ডেভেলপ করছে? কালচারাল সেন্সিটিভিটি, বিভিন্ন জায়গার মানুষ, তাদের জীবনযাত্রা, অ্যাপ্রোচ, এগুলো সম্বন্ধে জানছো। প্রিলিটারেট সোসাইটির সঙ্গে মডার্ন সোসাইটির যে একটা তুলনামূলক আলোচনা হচ্ছে, সেখান থেকে কত নতুন তথ্য আমাদের কাছে আসছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এমপ্যাথি তৈরি হচ্ছে। কেন? এই যে আমরা দেখছিলাম ট্রাইবাল সোসাইটি বলি বা কাস্ট সিস্টেমের ক্ষেত্রে যারা পিছিয়ে পড়া, তাদেরকে কেন সুবিধা দিতে হলো, সেই ব্যাকগ্রাউন্ডটা যখন জানতে পারছো তখন তোমরা বুঝতে পারছো যে এই ধরনের মানুষদেরকে সেফগার্ড দেওয়া কেন প্রয়োজন। সোশ্যাল ডাইভার্সিটি আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যখন আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কথা জানতে পারছি। মানুষের সঙ্গে আবার কি দেখলাম, আমাদের যারা পূর্বপুরুষ তাদের সঙ্গে একটা তুলনামূলক আলোচনায় আমরা যেতে পারছি। এবং এভিডেন্স বেসড ডিসিশন মেকিং, যে র্যান্ডামলি মানুষের জন্য কোনো কিছু করতে বলা হচ্ছে তা নয়, যা দেখা যাচ্ছে সমাজে তার উপর ভিত্তি করে মানুষের জন্য গঠনমূলক বা উপকার করার যে চেষ্টা করা, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি এবং অ্যাপ্লিকেশন অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে। ইম্পর্টেন্স ফর অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভেন্ট হিসেবে তোমাদেরকে তাহলে বিভিন্ন অঞ্চলে যখন কাজ করতে যেতে হচ্ছে, ইউ হ্যাভ টু ডিল উইথ ট্রাইবাল কমিউনিটিস, ইউ হ্যাভ টু ডিল উইথ মার্জিনালাইজড পপুলেশনস, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের ব্যাপারে তোমাদের একটা আইডিয়া থাকতে হচ্ছে, পাবলিক হেলথ ইস্যুস, জেন্ডার কনসার্নস, হিউম্যান রাইট ইস্যুস, এই সমস্ত ব্যাপারে একটা বলা যেতে পারে যে পূর্ব আলোচনা, এখান থেকেই কিন্তু তোমরা সেই আইডিয়াগুলো পেয়ে যাচ্ছ। এবার দেখো যে জায়গাটা অনেকের কাছে ক্লিয়ার হয় না বা সাকসেস পেতে দেরি হচ্ছে, কেন? খামতি থেকে যাচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে। কীরকম? এই যে তোমরা অনেকেই কি করছো, র্যান্ডামলি অনেক নোটসপত্র একসাথে করছো এবং ঠিক করতে পারছো না কিভাবে পড়া শুরু করবে বা কিভাবে এগোবে। সবার আগে দরকার কি, যে ক্লাস করা এবং ফান্ডামেন্টাল যে আইডিয়াগুলো সেই জায়গাটাকে কিন্তু স্ট্রং করা। সেম গোজ ফর বিগিনার্স অ্যাজ ওয়েল। সব থেকে আগে দরকার কনসেপ্ট বিল্ডিং হওয়া। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কনসাইজ নোটস তৈরি করা অনেকটা বেশি ইজিয়ার হবে।
এবং এখানে রাইস এডুকেশনের ক্ষেত্রেও তোমাদের অপশনাল পেপারের জন্য যারা ইংলিশ ভার্সন নিতে চাও বা যারা বেঙ্গলি ভার্সন নিতে চাও তোমাদের জন্য কিন্তু আলাদা করে কোয়েশ্চেন আনসার পিওয়াইকিউ হিসেবে বই তৈরি করা রয়েছে, যেটাও তোমাদের জার্নির ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। এদিকে অ্যানথ্রোপোলজির যখন অপশনাল পেপার এবং এতটা মার্কস কমপ্লিট করতে হচ্ছে, খুব বড় বড় প্রশ্নের উত্তর লিখতে হবে নিশ্চয়ই, শুধুমাত্র বড় প্রশ্ন নয়, স্ট্র্যাটেজিক্যালি আনসারটাকে লেখা, তার জন্য বিভিন্ন ক্ষেত্রে তোমরা ওয়ার্ড চার্ট, ডায়াগ্রামস এগুলো ইউজ করতে পারছো, যার জন্য কি হচ্ছে আনসারটা যিনি পড়ে দেখছেন এবং তুমি যখন রিপ্রেজেন্ট করছো খাতায়, উভয়ের পক্ষেই অনেকটা সুবিধা হচ্ছে। আনসার রাইটিং স্কিল প্রথম থেকে তৈরি করা, প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ডু আ লট অফ প্র্যাকটিস, ঘড়ি ধরে লেখা, যেটা অনেকে কি মনে করে প্রিলিমস হয়ে যাক, মেন্স যখন দেব তখন অপশনাল শুরু করব, সব থেকে ভুল হয়ে যায় এইখানে। যখন তুমি ডিসাইড করে নিচ্ছ গ্রুপ এ বির ক্ষেত্রে তোমার জার্নি শুরু করবে, তখন থেকেই মোটামুটি বেশ কিছুটা সময় নিয়ে অপশনাল ডিসাইড করা এবং প্রথম থেকেই ধীরে ধীরে কনসেপ্ট বিল্ডিং তৈরি করা অপশনাল পেপারের টপিকগুলো। আর ভুল কোথায় হয়ে যায় তোমাদের ক্ষেত্রে দেখো, অনেকের অনেক নোটস এক জায়গায় যখন দেখছো বা বিভিন্ন টপিক দেখছো কনফিউজ হয়ে যাও যে কিভাবে পড়বে, সিলেবাসটাকে ফলো করছো না। সবার আগে দরকার থরলি সিলেবাসটাকে দেখা, বোঝা কি বিষয়বস্তু সেখানে আছে, যার জন্যই আজকে আমাদের আলোচনাটা ছিল যে সিলেবাসটাকে আগে বোঝার চেষ্টা করা, তবেই তো ক্লিয়ার হবে যে এই টপিকগুলো তোমার কাছে পড়তে ইজি মনে হচ্ছে নাকি মনে হচ্ছে যে আরেকটু ভালো করে এটাকে ভাবতে হবে বা ডিসিশন নিতে হবে। এবং যদি কনসেপ্ট বিল্ড আপ না হয়, শুধুমাত্র নোটস পড়ে লেখার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো, উইচ ইজ আ বিগ নো, এটা একদমই করা উচিত নয়। তাহলে ওটা একটা দুটো চ্যাপ্টার করতে পারবে, এতগুলো সাবজেক্টের পাশাপাশি যখন এই দুটো পেপারের এতগুলো চ্যাপ্টারকে বুঝে মাথায় না রাখতে পারলে, সিকোয়েন্স করে না পড়লে পরে শুধুমাত্র মুখস্থ করে দুটো পেপার কভার করা কখনোই পসিবল নয়। তাহলে সেখান থেকে আমরা ভালো মার্কসও এক্সপেক্ট করতে পারি না। কিন্তু এই যে বলছিলাম একটু আগে আমরা শুরুর দিকে, স্কোরিং সাবজেক্ট, যদি কনসেপ্ট বিল্ড আপ হয়, রাইটিং প্র্যাকটিস প্রপারলি থাকে, তাহলে কিন্তু ভালোভাবে উত্তর লিখতে পারলে 60 to 65% মার্কস পাওয়া কোনো সমস্যাই হয় না। কিন্তু তার জন্য কি হচ্ছে, নিজেকে এফর্ট দিতে হবে। স্কিপিং ডায়াগ্রামস, এটাও অনেকে করে, যে যেখানে ডায়াগ্রাম প্রোভাইড করা পসিবল ছিল সেখানে শুধুমাত্র ধারাবাহিকভাবে লিখে গেলে প্রয়োজনীয় ডায়াগ্রাম ইনপুট সেখানে দিলে না, তাহলে আনসারের যে একটা সৌন্দর্য বৃদ্ধি ঘটতো, ইম্পর্টেন্ট ইনফরমেশনটা ডায়াগ্রাম থেকে পাওয়া যেত বা ওয়ার্ড চার্ট থেকে পাওয়া যেত, সেটা সামহাও বাদ চলে গেল এবং তোমার বেশি সময়ও ইনভেস্ট হয়ে গেল এত প্যারাগ্রাফ করে লিখে যাওয়ার কারণে। পিওয়াইকিউ ইজ ম্যান্ডেটরি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ফলো করো তাহলে দেখবে যে মোটামুটি নিজের একটা কনসেপ্ট বিল্ড আপ হয়ে যাচ্ছে, কোন জায়গাগুলো কোন চ্যাপ্টার থেকে ভালো করে তৈরি করতে হবে এবং কোন জায়গাগুলো একটু লেস ইম্পর্টেন্স দিয়ে পুরো সিলেবাসটাকে তৈরি করে নেওয়ার পর পরবর্তী সময়েও তৈরি করা যাবে। এবং ল্যাক অফ রেগুলার রিভিশন, এটাও অনেকে ভুল করে, যে একটা পিরিয়ড পর পর যতটা তৈরি হয়ে গেছিল সেটাকে আবার নতুন কিছু চ্যাপ্টার তৈরি করার আগে মাঝে মধ্যে দেখে নেওয়া। না হলে কি হয় যে যেগুলো পুরনো পড়া হয়েছিল সেগুলো ভুলে গেলাম, আবার নতুন করে নতুন কিছু চ্যাপ্টার পড়লাম, তারপর যখন একটা মক দিতে বসছি দেখা যাচ্ছে যে প্রিভিয়াস কোনো কিছুই আমার সেইভাবে মনে পড়ছে না, সবটাই খাপছাড়া হয়ে গেছে। তাহলে এই ভুলটা করা যাবে না। থরলি রিভিশন
এই মেথডোলজিটাও কিন্তু ফলো করতে হবে। রিভিশন মেথড এবং রাইটিং মেথড এই দুটোকে বাদ দিলে কিন্তু অপশনালে ভালো স্কোর করা সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে এত নাম্বারের উত্তরগুলো কমপ্লিট করা, কিছু প্রশ্ন তো এরকম হয়েই যাবে যে দেখেই আমি বুঝতে পারছি যে হ্যাঁ এক্ষুনি লিখে ফেলতে পারবো, রেডি হয়ে আছে আমার, কিন্তু কিছু প্রশ্ন সেগুলোকে কি করতে হচ্ছে, আমাদেরকে একটু ভাবতে হচ্ছে যে আনসারটা তো পড়েছি কিন্তু কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব, তাহলে সেটার জন্য তো সময় দিতে হচ্ছে। সেই জন্য দেখতে হবে তোমাদেরকে অতি অবশ্যই ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করতে হবে, নয়তো এই 3 ঘন্টার মধ্যে 200 মার্কস কমপ্লিট করা ইজ নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াবে যদি তুমি ভাবার দিকে বেশি মন দাও লেখার তুলনায়। কেমন? তাহলে এই ছিল আজকের আলোচনা। হোপফুলি অ্যানথ্রোপোলজি কেন নেওয়া উচিত, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা পড়ার সময় কেন ইন্টারেস্টিং বলে মনে হবে, শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও কেন এই সাবজেক্টটাকে অপশনাল পেপার হিসেবে ভাবতেই পারো। শুধু ভাবা নয়, প্রিপারেশনের ক্ষেত্রেও তোমরা যেতে পারো। আশা করি অনেকটা ধারণা তোমাদের কাছে ক্লিয়ার বুঝেছে। কেমন? আচ্ছা, কেউ যদি মনে করো যে অ্যাডমিশন নিতে চাইছো, আওয়ার অ্যাডমিশন ইজ গোয়িং অন, এখানে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবং রাইস ইউটিউবে লাইভ ক্লাস কিন্তু আমাদের রেগুলারলি হচ্ছে, দেখো 9:45 AM, 11:45 AM, 1:15 PM, 3:15 PM as well as 4:45 PM. Okay, so students, all the best যারা পরীক্ষায় অ্যাপিয়ার করছো, এবং অবশ্যই তাদের জন্য শুভেচ্ছা রইল যারা পরবর্তীতে প্রিপারেশন নেবে এবং ডিসাইড করবে অপশনাল পেপার। থ্যাংক ইউ।